सर्वस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। ओम जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पाद पद्मे त्रयोचित्ता प्रणमामि। ओम नमो ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्नेह तापहारी। आज আমার সবথেকে প্রিয় রামকৃষ্ণ মিশনের মহতী উদ্যোগগুলির মধ্যে বহুবিধ কর্ম প্রচেষ্টার মধ্য থেকে এক বর্তমান সময়ের যুগোপযোগী একটি প্রচেষ্টা যা রামকৃষ্ণ মিশন থেকে নেওয়া হয়েছে তা হল মূল্যবোধের শিক্ষা। তা এই সময়ে খুবই প্রাসঙ্গিক। সে কারণে রামকৃষ্ণ মিশন তমলুক থেকে আগত আমার পরম পূজনীয় মহারাজ
একরূপানন্দজি মহারাজকে আভূমি প্রণাম জানাই। আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই আমার পূর্ব পরিচিত বিশেষ অতিথি মহাশয়, যিনি বাবুপুর এগ্রিকালচার হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমি এক সময় ওনার সঙ্গে পরীক্ষক হিসেবে কর্মশিক্ষার পরীক্ষা নিতে গেছিলাম, সে সময় ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। তাকেও আমার যথাযথ শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই আজকের মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত মনোজ দাস মহাশয়। যথাযোগ্য শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই মঠ থেকে আগত সামনের যিনি চিত্র গ্রহণ করছেন এবং আমার এই বিদ্যালয়ে অগ্রজ শ্রীযুত রাজীব কুমার মান্না মহাশয়, শ্রীযুত শত্রুঘ্ন শাসমল মহাশয় এবং শ্রীযুত রূপচন্দ মান্ডি মহাশয়কে শুভেচ্ছা জানাই। আমার বিদ্যালয়ে সতীর্থ সহকর্মীবৃন্দ যারা আমার সবসময় এক টেবিলের সুখ দুঃখ হাসি কান্নার সাথে, তাদের আর শুভেচ্ছা জানাই আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, যাদেরকে নিয়ে আমাদের চর্চা এবং গবেষণা। এবং সে কারণেই রামকৃষ্ণ মিশন যেভাবে গোটা পৃথিবীতে মানুষকে কি করে আরো উন্নীত করতে হয় সেই ভাবনা যেমন করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে পেরেছে, তার এক অঙ্গ হিসেবে আমাদের বিদ্যালয়ে কিন্তু মূল্যবোধের শিক্ষাটা নিয়ে আজকের যে আলোচনা চক্র, তা আমাদের পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্কুলে হচ্ছে এবং আমরাও তার ব্যতিক্রম নই। কিন্তু আজকের দিনে একটু আমার আফসোস হচ্ছে তাদের জন্য, আমার দুঃখ হচ্ছে তাদের জন্য যাদেরকে আমরা এই বিদ্যালয়ে এই সমগ্র অনুষ্ঠানের অংশীদার করতে পারলাম না। সেই সমস্ত ছাত্রছাত্রীরা চলে গেছে আমাদের জায়গার প্রতিকূলতা, সে কারণে তারা হয়তো এই আলোচনাগুলো শুনতে পারবে না। কিন্তু তোমরা তার বন্ধু বান্ধবরা বসে আছো, তোমরা সকলে মিলে আজকের দিনের যে আলোচনা, আজকের দিনের যে প্রতিফলন, তা আজকের দিনের যে আমাদের মহারাজ এবং বিশেষ অতিথি যে আলোকপাত করবেন, তা তোমরা তাদের কাছে বার্তা আকারে পৌঁছে দেবে। সেটাই হবে দেবে আর দেবে, মেলাবে মিলবে। আমরা আজকের দিনে মূল্যবোধের শিক্ষা এই আলোচনা চক্রে আমরা সকলে কিন্তু অংশগ্রহণ করেছি। প্রথমেই আসে মূল্যবোধ কি, ছাত্রছাত্রীদের জীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা কি। আমরা এটা নিয়ে আমাদের স্টাফে বা বিভিন্ন জায়গাতে যখন আলোচনা চক্র হয়, তোমাদের বাড়িতেও যখন আলোচনা চক্র হয়, তখন তোমরা দেখবে যে বিগত দিনেও কিন্তু কিছু সমস্যা ছিল, বর্তমানেও আছে। এবং কোভিড পিরিয়ডের পরে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে যেভাবে একটা শিক্ষাঙ্গনে সঠিকভাবে আমাদেরকে পাঠ্যাভ্যাস করতে হয়, পাঠ অনুশীলন করতে হয়, সেখানে কিছু কিছু সমস্যা আমরা দেখছি। সে কারণেই কিন্তু আজকের দিনে এই মহতী উদ্যোগ সকলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। মূল্যবোধের কি কি অভাব রয়েছে, তোমরা যখন বিদ্যালয়ে আসো
তখন আমরা শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে প্রার্থনায় সময় মতো পৌঁছানো, প্রার্থনার লাইনে ঠিক মতো করে দাঁড়ানো, প্রার্থনার শেষে সারিবদ্ধভাবে বিদ্যালয় কক্ষে পৌঁছে যাওয়া, তারপর শ্রেণীর কক্ষে যথাযথভাবে বসা, সেখানে নিয়ম শৃঙ্খলাকে ঠিক মতো করে পালন করা, পাঠ্যাভ্যাসটাকে নিয়মিতভাবে চর্চা করা, পরস্পরের প্রতি গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে এক ক্লাসে বসা, এগুলো কি আমরাও যে প্রতিকূলতা অনুভব করছি তার জন্য তোমাদেরকে বলি। আর তোমরাও কিন্তু যারা ভালো ছাত্রছাত্রী, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তারাও একই ধরনের সমস্যা অনুভব করে। কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? আর এই সমস্যা থেকে উত্তরণ পেতে গেলে প্রথমেই কিন্তু আমাদের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা যা আমাদের ভেতরে রয়েছে তার ভেতরে কিন্তু একটা সুদিক আনতে হবে। আর এই সুদিক মূল্যবোধের শিক্ষা। স্বামীজির কথায় এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থ হচ্ছে মানুষের ভেতরে যে অন্তর্নিহিত সম্ভাবনা, তার পূর্ণতার পরিপূরণই হলো শিক্ষা। অর্থাৎ আমাদের মধ্যেই কিন্তু সেই সম্ভাবনাগুলো রয়েছে। সেই সম্ভাবনাগুলোকে ঠিক মতো করে জাগিয়ে তোলা, তার ভেতরে অমৃত কথাকে সিঞ্চন করা, সেগুলোকে ঠিক মতো করে অনুরণন করা, এবং সেই অনুরণন করাগুলোকে ঠিক মতো করে পাঠ্যাভ্যাসের মধ্যে, অনুশীলনের মধ্যে যদি আমরা ঠিক মতো রূপায়িত করতে পারি, তাহলেই কিন্তু শিক্ষাঙ্গনে মূল্যবোধ ফিরে আসে। আর এর জন্য চাই যথাযথ শ্রদ্ধা। যে কারণে আমরা বলি শ্রদ্ধাবান লভতে জ্ঞান। জ্ঞান লাভ সেই করতে পারে যার মধ্যে শ্রদ্ধা প্রদান করার ক্ষমতা রয়েছে। শ্রদ্ধা যে দিতে পারে, ভক্তি যে দিতে পারে, সেটা তার থেকেই কিন্তু শিক্ষাটা নেওয়া যায়। সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা নিজেদেরকে গড়তে পারি। তাই তোমাদেরকে কিন্তু শুধু শ্রদ্ধাবান নয়, ছাত্রদেরকে ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদেরকে ঠিক মতো করে পাঠ অভ্যাস করতে হবে। নিজেদেরকে, ছাত্রদেরকে ভাবতে হবে যে আমাদের পড়াশোনাটাকে ঠিক মতো করে তপস্যার আকারে নিয়ে যেতে হবে। স্যার, ম্যাডাম, গুরুজনেরা, বাবা মারা যা বলছে সেই গুরুজনদের কথাগুলোকে ঠিক মতো করে শুনতে হবে। আমরা কি তা শুনতে পারি না? কেন না, আমাদের চারিদিকে আমরা যখন এখান থেকে বেরিয়ে যাব তখন দেখবে অনেক ভালো ভালো কথা যেগুলো শুনলাম সেগুলো ভুলে যাব। সেখানে ঈর্ষা, হিংসা, সমালোচনা এগুলো আমাদেরকে পিছু টানবে, আমাদেরকে সেগুলো পিছিয়ে দেবে। কিন্তু তার মধ্য থেকেও বারবার অনুশীলন, বারবার চর্চার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে তোমরা প্রকৃত সমাজের নাগরিক হতে পারো, প্রকৃত যুব সমাজ হতে পারো, প্রকৃত নীতিপরায়ণ হতে পারো, তোমরা সাহসী হতে পারো, এবং তোমরা আগামী দিনে সুনাগরিক হতে পারো। তিনি যে বলেছিলেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যার ইংরেজি হচ্ছে অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। আর যার সংস্কৃত হচ্ছে উদ্ঘোষিত, জাগ্রত, প্রাপ্য পরানো, নিবেদন। আজকে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে, মহারাজকে অবশ্যই প্রণাম জানিয়ে, বিশেষ করে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে, আমার সতীর্থ শক্তিদের শ্রদ্ধা জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। কবি অনুপ চট্টোপাধ্যায়ের লেখা তুমি আছো। তুমি আছো ভোরের আশীর্বাদে, তুমি আছো ভরসা রাখি তাই, তুমি আছো আনন্দে পথ চলি, তুমি আছো আনন্দে গান গাই, তুমি আছো জাগর জ্যোৎস্না মেলে, তুমি আছো নিদ্রা জাগরণে, তুমি আছো হাত দুটি বাড়িয়ে, তুমি আছো
জপি অনুধ্যানে। তুমি আছো দীপ্ত সূর্যোদয়ে, তুমি আছো নিঃশ্বাসে প্রশ্বাসে, তুমি আছো ভোরের পরাভয়, তুমি আছো হৃদয়ে বিশ্বাসে, তুমি আছো জোয়ারে আর ভাটায়, তুমি আছো অমেয় এক বিভায়। নমস্কার। স্বামী বিবেকা সেই এক বিরাজিত অন্তরে বাহিত, সব হাতে তার কাজ, সব পায় তার চলা, তারই দেহ তোমরা সবাই করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, মহামহিয়ান যিনি দিন হতে দিন একাধারে কীট ও দেবতা যিনি, পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞানগম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, অতীত জীবনধারা নাই তার মাঝে, অথবা আগামী কোনো জনম মনে। নিয়ত ছিলাম মোরা তাহাকে বিলীন, চিরকাল এক হয়ে রব তার, করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি, অনন্ত প্রকাশ তার এই ভুবন। চলেছিল ছুটে মিথ্যা মায়ার পিছনে, বৃথা দ্বন্দ্ব কলহের পানে, করো তার উপাসনা। একমাত্র প্রত্যক্ষ দেবতা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। নমস্কার। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। উপস্থিত আজকের দিনের প্রধান অতিথি স্বামী এক রূপানন্দজি মহারাজ, উপস্থিত বিশেষ অতিথি শ্রী দিলীপ কুমার বেরা, উনি আমার মাস্টারমশাই বলে, আমার সহকর্মীবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থী, ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ভালোবাসা এবং মহারাজ এবং মাস্টারমশাই আমার প্রণাম জানিয়ে দু এক কথা। ছাত্রছাত্রীরা তোমরা সবাই শিক্ষা নিতে আসো স্কুলে। তোমরা চাও যে জীবনে একটু প্রতিষ্ঠিত হই, সেই জন্য প্রত্যেকের একটা অ্যাম্বিশন আছে। কেউ ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ বা শিক্ষক হতে চাও, এবং আমাদেরকে অনুসরণও করো। অনেক সময় অনুকরণও করো, আমরা বলি অনুকরণ না করে তোমরা অনুসরণ করো। আরো আরো বিভিন্ন, কেউ ইকোনমিস্ট হতে চাও। অর্থাৎ তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, দাগ রাখতে চাও। কিন্তু কজন পারে? আবার যারা পারে তারা দেখা যায় সুপ্রতিষ্ঠিত হতে পারে না, খেই হারিয়ে ফেলে। তার কারণ কি মনে হয়? আমার মনে হয় শিক্ষার সঙ্গে তার মূল্যবোধটা সে ঠিক ঠিক নিতে পারেনি, সেই জন্য সে মুখ থুবড়ে যাচ্ছে, হোঁচট খাচ্ছে। স্বামীজি বলেছেন ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং,
এই যে চরিত্র গঠন, মানুষ তৈরি এবং চরিত্র গঠন, সেই চরিত্রটা না গঠিত হওয়ার জন্য বেশিরভাগই হোঁচট খায়। তোমরা, আমি দেখেছি প্রার্থনার সময় যখন প্রেয়ার যখন লিড করার কথা বলি, ছোট ছোট বাচ্চারা 5-6 বাচ্চারা ছুটে আসে, স্যার আমি বাণী পাঠ করবো, তাদেরকে পারছি না, এ বলছে করবো, ও বলছে করবো, কিন্তু ওরা তো স্বামীজির বাণী বা অনেক বাণী ঠিক বোধগম্য করে উঠতে পারে না, তার ফলে তার মর্মার্থটা জেনে ভালো করে প্রকাশ করতে পারে না। আমরা তাই একটু বড়রা এগিয়ে আসুন, বড়দেরকে বললে স্যার আমার গলাটা ভীষণ ব্যথা, আমি পারছি না, কে ভয়ে কুমড়ে যাচ্ছে, আত্মবিশ্বাসের অভাব, শ্রদ্ধার অভাব, ভয়ে পিছিয়ে যাচ্ছে, দেখে একটা লাইন পড়বে তাও ভয়ে পিছিয়ে যাচ্ছে। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস চাই, স্বামীজি সেটার উপর গুরুত্ব দিয়েছেন। আমি আশা করব আগামী দিনে সমস্ত ছেলে মেয়েরাই এগিয়ে আসবে। আমি আগে ছোট স্কুলে ছিলাম, সেখানে দেখেছি সেখানে কিন্তু ছেলেমেয়েরা আরো বেশি আগ্রহী ছিল বাণী পাঠ করার ব্যাপারে। অবশ্যই এরকম আজকের যে সেশন হচ্ছে, এরকম আমরা সেশন আরো আগে অনেক করেছি, হয়তো তার প্রভাব কিনা জানি না, তারা এগিয়ে আসে। এখন ভ্যালু এডেড এডুকেশন, ভ্যালুটা কি, কেন ভ্যালু এডেড এডুকেশনের দরকার? ওই যে বললাম, জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু তারপরে আর এগোতে পারছে না চরিত্রের গঠন নিয়ে। আর এই ভ্যালু এডেড এডুকেশন বা ভ্যালু শিখতে গেলে কি লাগবে? চরিত্র গঠন করতে হবে, তারপরে কি হবে? তার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। পার্সোনাল ডেভেলপমেন্ট হলে তারপরে সোশ্যাল ডেভেলপমেন্ট হবে। যখনই কেউ ব্যক্তিগত ভাবে উন্নয়ন করবে তার, তখন পার্শ্ববর্তী মানুষটাও উন্নত হবে, সবাই মিলে সোশ্যাল ডেভেলপমেন্ট হবে। কিন্তু এই শিক্ষা, ভ্যালু এটার এডুকেশন কমপ্লিট হবে না যদি শিক্ষার সঙ্গে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট না হয়। শিক্ষার সঙ্গে যদি আধ্যাত্মিকতা না জুড়ে যায়, তাহলে সেই বিশ্বাস আসবে না, শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা বিশ্বাস ছাড়া কখনোই চরিত্র গঠন সম্ভব নয়। আজকে সেটারই ভীষণ ভীষণ অভাব। মাস্টারমশাইরা যেটা বলছেন শুনছে না, বারে বারে বলা হচ্ছে শুনছে না, তার কারণ শ্রদ্ধাটা সে হারিয়ে ফেলেছে। মাস্টারমশাইয়ের কথাটাকে বিশ্বাস করছে না। এটা যারা বুঝে যায় তারা বাড়িতেও বাবা মার কথা শোনে না। শুনে বলে মনে হয় না, অভিভাবকরা তো আমাদের প্রায়ই এসে বলেন স্যার কত কথা বলছে, কিছুতেই শুনছেন। সংস্কৃতে আছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। তা আমি ছেলে মেয়েদেরকে বলবো এটাকে মনে মনে মেনে নাও এবং সেখান থেকে এগিয়ে আসো। মাকে বাবাকে আগে ঈশ্বর জ্ঞানে পুজো করো, তাদের কথাগুলো শোনো। বিদ্যালয়ে আমরা চেষ্টা করব তোমাদের মা বাবার যে অভাব সেইটুকু সময় আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। ছেলেমেয়েরা দেখেছি তোমরা অনুকরণ খুব ভালো করতে পারো এবং করো। আমরা বলছি অনুকরণ নয়, অনুসরণ করো। টিভি দেখো, টিভি দেখে কি দেখছো? খেলোয়াড়দের কাটা চুল, বিভিন্ন রকম ফ্যাশন, সেটাকেই নকল। কোন খেলোয়াড়ের নখ, হ্যাঁ, কোন খেলোয়াড় বা কোন সিনেমা ফিল্ম স্টারের চুল, আরো বিভিন্ন রকম। 8 ঘন্টা 10 ঘন্টা মাঠে পড়ে আছে তার খেলাটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। অনুশীলন, সেই অনুশীলনের দিকে তোমরা নজর দাও। চুলটাকে তার না নকল করে, তার আদব কায়দা না নকল করে, তার প্রচেষ্টা, তার পরিশ্রম, তার লড়াই এবং হার না মানসিকতা, সেটাকে নকল করো। তবেই কিনা তোমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে।
বিশেষ বলবো না, আজকের দিনে প্রধান অতিথি স্বামীজি আছেন, বিশেষ অতিথি আছেন, ওনারা এসব বিষয়ে আরো বেশি আলোকপাত করবেন। ছেলে মেয়েদের আবার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই এবং স্বামীজিকে প্রণাম এবং মাস্টারমশাইকে প্রণাম জানিয়ে শেষ করছি। হ্যালো,
স্বামীজি দেখেছিলেন একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সিদ্ধ বিক্রি করছে। তখন স্বামীজি সামনে বসে থাকা ব্রহ্মচারীকে বললেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। সামনের ব্রহ্মচারী 1 টাকার ছোলা কিনলেন, দাম হিসেবে দিলে 4 আনা। কারণ তিনি স্বামীজির স্বভাবের সঙ্গে পরিচিত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বামীজি ছোলা কেনার ছলে তাকে সাহায্য করতে চাইছে। তখন তাকে স্বামীজি জিজ্ঞেস করলেন, কি রে, কত দিদি? তখন সেই ব্রহ্মচারী বললে 4 আনা। তখন স্বামীজি বললেন, তাই আরো তাকে 1 টাকা দিয়ে দে, তার ঘরে বউ আছে, ছেলে পিলে আছে, আরো 1 টাকা দিয়ে দে। কিন্তু স্বামীজি নিজে একটা ছোলাও নিজে খেলেন না। নমস্কার। আজকে এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধান শিক্ষক হলদিয়া হাই স্কুল, আমার খুব স্নেহের এবং প্রিয় মনোজ বাবু। একটু গর্ব অনুভব করি, একটু শ্লাঘা বোধ করি। মনোজ বাবু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন এবং খুব কৃতি ছাত্রও ছিলেন তিনি। তাকে আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আমার পাশে যিনি রয়েছেন শ্রদ্ধেয় মহারাজ, ত্যাগ এবং সেবার জীবন নিয়ে যিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন মানুষের সেবার জন্য, এরকম একজন মানুষ, তাকে আমরা কাছে পেয়েছি, তার পাশে বসতে পেরেছি, তার কথা আমরা শুনতে নিজেকে ধন্য মনে করছি। এই বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা আছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার খুব ভালো লাগছে যে এখানে যে পরিবেশটি তৈরি হয়েছে, যে আলোচনার যে শিরোনাম, সেটার ক্ষেত্রে এই পরিবেশটি সত্যি সত্যি খুব উপযুক্ত পরিবেশ। আমি এতটা ভাবতে পারিনি যে ছেলেমেয়েরা এত ধৈর্য সহকারে, এত শান্তভাবে আমাদের কথাগুলো শুনছে। যে গানটি হলো একটু আগে, তাকেও আমি আমার খুব ধন্যবাদ জানাই। ভারতবর্ষ সূর্যের এক নাম, সূর্য ব্রাইটনেসের সিম্বল হিসেবে যদি বলি, আমার সামনে যারা রয়েছে ছাত্রছাত্রীরা, সো ব্রাইট, এত উজ্জ্বল, এত লাবণ্যময়। আমার খুব খুব সংকীর্ণ অর্থে ভেবো না, আমার খুব ঈর্ষা হচ্ছে তোমাদের দেখে। এত সুন্দর ছেলে মেয়ে, এত ভালো ছেলে মেয়ে, যে জগৎ থেকে, যে পরিবেশ থেকে কয়েক বছর আগে আমাকে চলে আসতে হয়েছে, অর্থাৎ বিদ্যালয়ের অঙ্গন থেকে, আমি মনে করি সেটা আমার কাছে একটা সৌভাগ্যের জায়গা ছিল। প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া মানে এতগুলো সবুজ কচি প্রাণের সান্নিধ্য পাওয়া। আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আমরা শিক্ষাদানের কাজে যারা রয়েছে, সত্যি সত্যি আমরা সেই দিক দিয়ে খুব সৌভাগ্যবান। এখন এটা খুব খুব মনে হয়, খুব বেশি করে মনে হয়। কালিদাসের একটা কবিতা আছে, ছাত্রদল। তিনিও একটা সময় ছাত্রদের নিয়ে কবিতা লিখতে গিয়ে খুব আক্ষেপ করেছিলেন, শাসন তর্জন করেছি আমরা, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা অনেক কিছু পেয়েছি। আমরা নিজেরা শিক্ষা দেওয়ার কথা বলি, কিন্তু আমরা অনেক কিছু ওদের কাছ থেকে পাই, অনেক কিছু, যেটা আমাদের জীবন পথে খুব কাজে লাগে। তোমাদেরকে যদি বলি তোমরা খুব ভালো, খুব সুন্দর, তোমাদের মনে তো খুব আনন্দ হয়, হয়তো? বলো, সত্যি কথা বলো, আনন্দ হয় তো? বেশ। কিন্তু যদি বলি
তোমরা খারাপ, তোমরা ভালো নয়, মনটা একটু খারাপ লাগে না? খারাপ লাগে তো? বেশ, তাহলে আমরা ঠিক করি যে আমরা ওই কথা কারোর কাছ থেকে আর শুনবো না, কোনোদিনও শুনবো না, আমরা ভালো হব, তাই তো? বেশ, আচ্ছা কিরকম ভাবে আমরা ভালো হব? তাহলে আমাদের সামনে কেউ আছেন, অনেকেই আছেন। তোমরা মনে রেখো, আমরা না বড়রা অনেক সময় এমন কথা বলি যে এরা খারাপ, ওরা খারাপ, ছেলেমেয়েরা খারাপ, মানুষজন খারাপ, পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে, আগেকার মতো আর নেই। দেখবে অনেক বয়স্ক মানুষ এরকম মাঝে মাঝে আক্ষেপ করেন। আমার ব্যক্তিগতভাবে এরকম কিন্তু মনে হয় না। আমার মনে হয় সবকিছু খুব সুন্দর আছে, সবকিছু খুব ভালো আছে। অনেক অনেক ভালো মানুষ, অধিকাংশ ভালো মানুষ আছেন আমাদের সমাজে, আমাদের দেশে। তুমি কি মনে করো প্রতিদিন একটা বাস ওভারটেক করতে গিয়ে প্রতিটি মুহূর্তে অ্যাক্সিডেন্ট করছে? তা তো নয়। তুমি কি মনে করো যে সবসময় কোথাও খুব গন্ডগোল হচ্ছে? তা তো নয়। বেশিরভাগ সময়ই কিন্তু ভালো কিছু হচ্ছে। আমাদের মধ্যে না প্রথম কিন্তু এইরকম একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে আনতে। রোমারোলা বিখ্যাত দার্শনিক, রোমারোলা একবার রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতবর্ষ সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ। In him everything is positive, nothing negative. স্বামী বিবেকানন্দের মধ্যে সবকিছুই ছিল পজিটিভ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, নেতিবাচক কিচ্ছু ছিল না। তোমরা জীবনের একেবারে প্রথম থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলবে, কোনো নেতিবাচক কথা সহ্যই করবে না। কারণ আমাদের ভারতবর্ষে আমরা খুব গর্ব অনুভব করব যে আমাদের সমস্ত সময় ইতিবাচক কথা বলা হয়েছে। অন্য ধর্মে যেখানে বলা হয় মানুষকে কখনো কখনো বলা হয় পাপী, অনুতাপ করো, তুমি পাপের প্রায়শ্চিত্ত হবে তোমার। সেখানে আমাদের প্রাচীনকালে ঋষিরা বলছেন অমৃতস্য পুত্র, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র। সমস্ত মানুষকে বলা হচ্ছে অমৃতের পুত্র। আমরা কখনো খারাপ হতে পারি না, আমরা কখনো অসুন্দর হতে পারি না। আর কি বলা হয়েছে? বসুধৈব কুটুম্বকম। তোমরা গর্বিত হবে, আমাদের ভারতবর্ষ থেকে এই কথা উচ্চিত হয়েছে, উচ্চারিত হয়েছে, বসুধৈব কুটুম্বকম। সারা পৃথিবীর মানুষ আমার কাছে আত্মীয়, পরমাত্মীয়, আমার আপনজন। সরকামণি বলছেন, আমি জগতের মা, সতেরও মা, অসতেরও মা। আমি শরৎকেও ভালোবাসি, আমজাদকেও ভালোবাসি। এই যে সমদৃষ্টির কথা বলা হয়েছে, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের কথা, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের গৌরবের কথা। এই কথাই আমাদেরকে জানতে হবে। কিছুদিন আগে কলকাতায় থাকা আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা হয়েছিল, আমার এক বন্ধুর সঙ্গে। তো সেই কথায় একটা আলোচনা এসেছিল যে আমি কিছুদিন ধরে উপনিষদ পড়ছি। একটা কথাই এখানে বলা হচ্ছে, নিজেকে জানো, আত্মানন্দ ব্যক্তি, নো thyself। তুমি নিজেকে জানো, নিজেকে চেনো। আমরা তো বইতে অনেক কিছু পড়ি, আমাদের জন্য অনেক সিলেবাস আছে। আমরা অক্সিজেনের কথা পড়ি, হাইড্রোজেনের কথা পড়ি, বিভিন্ন দেশের ভূগোলের কথা পড়ি, ইতিহাস পড়ি, কিন্তু সঙ্গে সঙ্গে আমার নিজেকে জানতে। খুব আক্ষেপের বিষয় কি যে আমাদের যে পাঠ্যক্রম আছে, সেই পাঠ্যক্রমে এই সব কথাগুলো কিন্তু তেমনভাবে ঠিক বলা হয় না। আমরা অনেকেই বিএ পাস করেছি, এমএ পাস করেছি, আরও খুব উচ্চতর শিক্ষা আমরা গ্রহণ করেছি, কিন্তু আমি নিজেকে যদি জানি, আমার স্বরূপ যদি আমি উপলব্ধি করতে শিখি, তাহলে বুঝতে পারবো
যে আমার বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার কি সম্পর্ক, আমার প্রতিবেশীর সঙ্গে আমার কি সম্পর্ক, আমার সমাজের অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক, দেশের মানুষের সঙ্গে কি সম্পর্ক, পৃথিবীর মানুষের সঙ্গে কি সম্পর্ক। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসভায় সেই বিশ্বভারতের কথা কিন্তু বলেছিলেন, এবং তিনি একটা জায়গায় বলছেন, যখন শ্রীরামকৃষ্ণ বলছেন শিব জ্ঞানে জীব সেবা, তখন নরেন্দ্রনাথ বলছেন আজকে আমার গুরুদেবের কথায় যে আলো দেখতে পেলাম, সেই আলো যদি আমি পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি তাহলে নিজেকে কৃতার্থ মনে করব। পৃথিবীর সমস্ত মানুষকে দেবতা হিসেবে ভাবা, শিব হিসেবে ভাবা। আমি একজন ছাত্রছাত্রী, আমার ছোটবেলা থেকে এই ভালোবাসার কথা কিন্তু ভাবতে হবে। আমরা যে ধর্মের কথা বলি, অনেক সময় না ধর্মের ভিতরে অনেক আচার সভ্যতার ব্যাপার এসে যায়, অনেক আনুষ্ঠানিক বিষয় এসে যায়, ধর্মকে অনেক ভুল বোঝা হয়। কিন্তু আসলে ধর্ম কথাটাকে যদি ঠিক প্রকৃত অর্থে আমরা বুঝতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো ধর্ম আসলে আমাদের কর্তব্য বলায়ন হতে পারে। সেটা কি, শুধু আমার কথা ভাববো না, আমি অন্যের কথাও ভাববো। কারণ আমি নিজে নিজে একটু আগে আমি শুনছিলাম একটা কথা, যে আমার একার উন্নয়ন, আমার একার ক্যারিয়ারটা সুন্দর হোক, আমি নিজে বড় হই, আমি খুব বেশি টাকা উপার্জন করতে পারবো, এটা কিন্তু আমার লক্ষ্য হওয়াটা ঠিক না, উচিত না। এটা মূল্যবোধ কথাটার মানেই হচ্ছে যে আমার চরিত্র গঠন এবং আমার মনুষ্য সংযোগ। এটা স্বামীজিও কিন্তু বারবার বলে গেছেন। আমাদের সুভাষচন্দ্র বসু তিনি একটা জায়গায় বলছেন যে বেণীমাধব দাস রেভেনশা কলেজ স্কুলে যখন তিনি পড়তেন, তার প্রধান শিক্ষক ছিলেন বেণীমাধব দাস। নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তী জীবনে একে তিনি বলছেন যে আমার প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বেণীমাধব বাবু আমাকে সেই সময় যে নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছিলেন, তাতে পরবর্তীকালে আমার চরিত্র গঠন হয়েছে। তাহলে এই যে মূল্যবোধ, চরিত্র গঠন, এগুলো সব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি যদি আমার চরিত্র না গঠন করতে পারি, অথচ আমি অঙ্কের মধ্যে 100 পেয়েছি, কিচ্ছু কাজে লাগবে না, কোনো কাজেই লাগবে না। আমরা তো মাঝে মাঝে খবরের কাগজে পড়ি, টিভিতে খবর দেখি, কি দেখি, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, আমরা কত সম্মানের চোখে দেখি, অর্থ তছরুপের জন্য অ্যারেস্টেড হচ্ছে। আমরা দেখছি প্রধানরা তহবিল তছরুপ করছেন। আমরা দায়িত্ব দিয়েছিলাম জনগণের কাজ করার জন্য, ওরা পড়াশোনা শিখেছেন কিন্তু চরিত্র গঠন হয়নি। চরিত্রটাকে সেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে আমি সেবার কাজ করব। আমি একজন শিক্ষক হিসাবে আমি যদি ভাবি যে ছাত্ররা ঈশ্বরের ছাত্ররূপে আমার কাছে এসেছে, আমি ভাবেন যে ঈশ্বর রোগীর বেশে আমার সামনে এসেছেন, আমি সেবা করব। যে সমস্ত শিক্ষিত মানুষ সাধারণ মানুষের করের টাকায় শিক্ষিত হয়ে চাকরি করে, অথচ পরবর্তীকালে সেই সাধারণ মানুষের কথা, দেশের মানুষের কথা ভুলে যায়, আমি তাদেরকে বলি বিশ্বাসঘাতক। স্বামীজি বলতে পারেন এ কথা, কারণ স্বামীজি তার সারা জীবন ধরে মানুষের কথা ভেবে গেছেন, ভারতবর্ষের কথা ভেবে গেছেন। বহু রাজনৈতিক নেতা আছেন, বহু সমাজসেবী আছেন, কেউ বলতে পারবেন। স্বামীজি যখন বলেন, আমার মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি ঘনীভূত ভারতবর্ষ, কনডেন্সড ইন্ডিয়া, বলতে পারবেন, কারণ তার সমস্ত হৃদয়ে ছুঁয়েছিল ভারতবর্ষ, ভারতবর্ষের মানুষের কথা। ভারতবর্ষকে তিনি চিনেছিলেন। তার পরিব্রাজক জীবন ছিল অত্যন্ত ঘটনাবহুল, তাৎপর্যপূর্ণ। তিনি একেবারে গাছের তলায় বসে শ্রমিকের সঙ্গে একই হুঁকোয় তামাক খেয়েছেন। তিনি ভারতবর্ষকে চিনেছেন। তিনি বলছেন,
যে প্রকৃত ভারতবর্ষ আছে চাষার কুটিরে, টাকা ভর্তি অ্যাটাচি পেয়েছে, স্টেশন মাস্টারের কাছে গিয়ে জমা দিচ্ছে। দুটো আমরা কম্পেয়ার করি তো, তুলনা করি তো। প্রধানমন্ত্রী ছিলেন, সোনালী চতুর্ভুজ প্রকল্পের রাস্তা হচ্ছে, সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে। সত্যেন্দ্র দুবে যখন ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হলেন, কিছুদিন কাজ করার পর তিনি দেখলেন যে রাস্তাটা যে মাল মশলা দিয়ে তৈরি হওয়ার কথা, সেই পরিমাণ মাল মশলা দেওয়া হচ্ছে না, ঘুর পথে টাকা চুরি হচ্ছে। যারা কন্ট্রাক্টর বড় বড়, তারা টাকা চুরি করছেন। তাহলে এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, এই টাকাগুলো কার? সাধারণ মানুষের করের টাকা, দেশের কোষাগার থেকে সেই টাকাটা দেওয়া হয়েছে একটা প্রকল্পকে সার্থক রূপায়ণ দেওয়ার জন্য। আরো অনেক ইঞ্জিনিয়ার কাজ করছিলেন। সত্যেন্দ্র দুবের বুকে ব্যথা লাগলো, রাস্তার ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। উনি যতটুকু জানলেন, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীর ওই দপ্তরে। দুর্ভাগ্য, যাদের বিরুদ্ধে চিঠি, সেই চিঠিটা তাদের কাছেই পৌঁছে দেওয়া হলো। মানে একেবারে একটা চক্র তৈরি আছে, সত্যেন্দ্রকে খুন করে দেওয়া হলো। ক্ষুদিরাম শহীদ বলতে কি রোড ভাঙল? এটি হচ্ছে মূল্যবোধ। আমার যন্ত্রণা হচ্ছে, দেশের অর্থ অপচয় হচ্ছে, আমার মধ্যে কষ্ট হচ্ছে। স্বামীজি বলেছেন, স্বামীজি খুব যন্ত্রণা পেতেন। এক জায়গায় বলছেন, অন্যের দুঃখ দেখে, হ্যাভ ইউ স্পেন্ট আ রেস্টলেস নাইট? তুমি কি বিনিদ্র রজনী যাপন করেছ? রাত্রে ঘুমোতে পারলে ছটফট করেছ? অন্যের জন্য ভাবনা, মানুষের জন্য ভাবনা। তার মানে আমার মধ্যে একটু মূল্যবোধ হয়ে গেছে, আমি একটু মূল্যবোধের শিক্ষা আমি পেয়েছি। আমাদের কিন্তু এভাবেই ভাবতে প্রত্যেকটি কাজ। স্বামীজি একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করেন, অনেক জায়গাতে ব্যবহার করেছেন, তুমি অকপট হও। তোমার মধ্যে অকপটতা যেন না থাকে। শ্রীরামকৃষ্ণ বারবার মন আর মুখ এক করা। তোমার মন যা বলবে, তোমার মুখ যেন এক কথা বলে, একই কথা বলে। স্বামীজি বলছেন অকপট হও। আরেকটা কথা, নির্ভয়তা, ভয় করো না। তুমি সাহস করে এগিয়ে যাবে, যেটাকে সত্য বলে জানবে, যাচাই করে নেবে। তুমি অভিমন্ত্রে দীক্ষিত হও। সত্যি তুমি যদি সৎ থাকো, তুমি যদি দৃঢ় চেতা হও, প্রচুর সমালোচনা হবে, প্রচুর কটু কথা শুনতে হবে, কিন্তু তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, তোমার জয় হবেই। কৃষ্ণকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, এবং তোমরা তোমাদের জীবন সুন্দর করে গড়ে তুলবে। তোমরা সুন্দরী আছো, তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা জানিয়ে শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শ্রদ্ধেয় মহারাজ, সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ओम नमः श्री जतराजाय विवेकानंद सूरय सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहाय। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং বিশেষ অতিথি মহাশয় এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আমি শ্রদ্ধা জানাই। আমার সামনে যারা ছোট ছোট ভাই বোনেরা দীর্ঘক্ষণ ধরে এই গরমে বসে আছো, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে মূল্যবোধ শিক্ষা নিয়ে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে প্রায় 34টি স্কুলে এই ধরনের অনুষ্ঠানাদি করে করছি। বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় আমাদের 27টি প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে,
তার মধ্যে শুধু প্রথম যারা হবে তাদের আমরা তমলুক মিশনে একটি অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে তোমরা আবার প্রতিযোগিতায় সেই 34টি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতায় বসবে। সেখানে যারা প্রথম দ্বিতীয় হবে তাদের আবার পুরস্কার দেওয়া হবে। আর এই বিদ্যালয়ে যারা আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরও আমরা পুরস্কার দেব। আর যারা অন্যরা সবাই আছে তাদের হাতেও আমরা একটি করে ছোট সান্ত্বনা পুরস্কার তুলে দেব। বেলুড় মঠের উদ্দেশ্য ভারতবর্ষ নয়, শুধু সারা বিশ্বের মানুষের মধ্যে মূল্যবোধ শিক্ষা, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ শিক্ষার খুবই প্রয়োজন। এখন মানুষের খাওয়া পড়ার খুব একটা বিশেষ অসুবিধা নেই, কিন্তু মূল্যবোধ শিক্ষা যেন কোথায় একটা হারিয়ে যাচ্ছে। আমাদের এর আগের যে সমস্ত আলোচনা হয়েছে, যারা আলোচনা করেছে সেই সমস্ত কথাগুলি বারবার উঠে এসেছে। মূল্যবোধ শিক্ষা হারিয়ে যাচ্ছে, আমাদের হারিয়ে যাচ্ছে মানে কোথায় হারাচ্ছে? আমাদের ভেতরেই আছে, সবার ভেতরে সেই শিক্ষা আছে। সেই শিক্ষাটাকে আমরা শুধু আবার একটু জাগ্রত করে দেওয়া হলো আমাদের কাজ। রামকৃষ্ণ মঠ ও মিশন মনে করে তোমরা যারা আছো তাদের মধ্যে যদি আমরা এই সমস্ত ভাবটা যদি আবার প্রবেশ করিয়ে দিতে পারি, আবার যদি একটু মনে করিয়ে দিতে পারি, তাহলে তোমরা আবার ঠিক সঠিক দেশের নাগরিক হয়ে দাঁড়াতে পারবে। প্রধান শিক্ষক মহাশয় একটু আগে বলেছিলেন আমাদের জীবনের মূল জিনিস আধ্যাত্মিকতা। স্বামী বিবেকানন্দ এই কথাটি সমর্থন করে বলেছিলেন। তিনি বলছিলেন প্রত্যেকটা দেশের উন্নতির এক একটা ভিত্তি থাকে। সেই ভিত্তিটি কি? সেই ভিত্তি হলো যেমন কোনো দেশের রাজনীতি, কোনো দেশের সমাজনীতি, কোনো দেশের অর্থনীতি, কোনো দেশের শিল্পনীতি, কোনো দেশের আধ্যাত্মিকতা। আমাদের ভারতের উন্নতির একমাত্র উদ্দেশ্য, একমাত্র ভিত্তি হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার মাধ্যমে আমাদের দেশের উন্নতি হবে। তার জন্য আমি কয়েকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আমাদের সামনে যারা বসে আছো, তোমরা হয়তো মনে মনে ভাবছো আমাদের ছাত্রছাত্রী, আমাদের তো এখন লেখাপড়া করা মেইন দরকার, প্রধান দরকার। এই সমস্ত আধ্যাত্মিকতার কথা শুনে আবার কি হবে? আমাদের ছাত্রছাত্রীদের প্রথম প্রয়োজন কি? পড়াশোনা, তাই তো? হ্যাঁ, এই যে পড়াশোনা করতে গেলে কি প্রয়োজন? মনের শুদ্ধতা এবং একাগ্রতা, তাই তো? যে যত বেশি মন একাগ্র করতে পারে সে কম সময়ে অধিক বিষয় আয়ত্ত করতে পারে, ঠিক তাই তো? এই যে আয়ত্ত করা, একাগ্র করা, মনকে একাগ্র করার কি পদ্ধতি আছে? কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে। আমরা সবাই ভালো ছাত্র হতে চাই। তোমরা যারা বসে আছো সকলেই চাও যে ক্লাসের প্রথম হতে, 90%-এর উপর নাম্বার পেতে। কেউ কি চাও তোমরা 30%-এর নিচে পেতে? না, সকলেই চাইবে ক্লাসে প্রথম হতে। সকলেই চাইছো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে। একটু আগে প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন। কিন্তু আমাদের রাস্তাটা জানা নেই, সঠিক রাস্তা জানা নেই। সেই সঠিক রাস্তা কম সময়ে কি করে দীর্ঘ পথ অতিক্রম করতে পারি আমরা, সেই রাস্তা দেখানোই হলো মূল্যবোধ শিক্ষা। এই একাগ্রতা অর্জনের জন্য আমি কয়েকটি কথা বলছি। স্বামী বিবেকানন্দকে এক সময় শরৎচন্দ্র চক্রবর্তী বলছিলেন, আচ্ছা স্বামীজি, আপনার ঘরে যে এত মোটা মোটা সব বই আছে, এনসাইক্লোপিডিয়া ছিল, আপনি এই বইগুলো কি করে পড়েন? আপনি কি বইগুলি সত্যি পড়ছেন? শরৎচন্দ্র চক্রবর্তী তখনকার দিনে সংস্কৃত বিশাল পণ্ডিত ছিলেন। বলছে, তুই আমাকে প্রশ্ন কর, যে কোনো জায়গা থেকে প্রশ্ন কর, আমি উত্তর দিচ্ছি। সাথে সাথে স্বামীজিকে যেখান থেকে প্রশ্ন করছে উত্তর দিয়ে দিচ্ছে। স্বামী বিবেকানন্দ একবার মিরাট ঘুরতে গিয়েছেন, মিরাট। সেখানে যাওয়ার পরে সেখানকার লাইব্রেরিতে খুব ভালো ভালো কিছু বই পেয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ যেখানে ভালো ভালো লাইব্রেরি পেতেন সেখানে কিছুদিন থেকে যেতেন। তোমরা সবাই জানো স্বামী বিবেকানন্দ পরিব্রাজক দেশে
সারা বিশ্ব সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন এক সময়, কাশ্মীর টু কন্যাকুমারী। তো সেই ঘোরার সময় মিরাটে গিয়ে তিনি এক ভালো লাইব্রেরি পেয়ে যান। সেখান থেকে তার গুরু ভাই স্বামী অখণ্ডানন্দ মহারাজকে বলেন এক একটা করে বই নিয়ে আসো। একটার পর একটা পড়ছে আর লাইব্রেরিতে ফেরত দিচ্ছে। তখন তার লাইব্রেরিয়ান বলছে, কি ব্যাপার, বইগুলো কেন নিচ্ছ আর দিচ্ছ, পড়াশোনা তো কিছু হচ্ছে না। বলছে, না, বইগুলো আমার জন্য নিচ্ছি না, আমার গুরু ভাইয়ের জন্য নিচ্ছি, সে পড়ছে। বলছে, সে কি সত্যি পড়ছে? ঠিক আছে, তুমি ওর সাথে একদিন কথা বলো। স্বামী বিবেকানন্দ সেই লাইব্রেরিয়ানের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, আপনি যে কোনো জায়গা থেকে আমাকে প্রশ্ন করুন। একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, সব উত্তর দিয়ে যাচ্ছে স্বামীজি। বলছে, কম সময়ে অধিক জিনিস আয়ত্ত করেছে। সেই মিরাটের লাইব্রেরিতে এখনো সেই লাইব্রেরিয়ানের পেছনে স্বামী বিবেকানন্দের ছবি লাগানো আছে। কম সময়ে অধিক জিনিস আয়ত্ত করা, তার জন্য কি প্রয়োজন? তোমাদের প্রথমেই প্রয়োজন মনকে একাগ্র করা। এই যে মনকে একাগ্র করতে গেলে তোমাদের কি প্রয়োজন? মনের শুদ্ধতা। সারাদিন মনকে ছেড়ে দিলে হবে না। মন সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াবে, তারপর পড়ার টেবিলে যখন যাবে, মন তুই পড়ার টেবিলে এসে যায়, তার মন কোনোদিন আসবে না। আমরা একটা উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। ব্লেড আছে, এই ব্লেড দিয়ে তুমি যদি সেই পেন্সিল কাটো, পেন্সিল কাটে, তারপরে ওই ব্লেড দিয়ে যদি নখ কাটলে, পেন্সিল কাটলে, তারপর দিন তোমার বাবা সেই আবার যদি সেই ব্লেড দিয়ে যদি দাড়ি কাটতে যায়, দাড়ি কাটতে পারবে? পারবে না। কেন পারবে না? ধার নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে তোমরা যারা আছো, তোমরা যদি সারাদিন এই মনকে সারাদিন এখানে ওখানে ঘুরাও, আমাদের মন কি আছে, একটা আমরা যদি বৃত্ত যদি কল্পনা করি, 100% এই হলো মন, এক জায়গায় আসতে পারে। এই 100% এর মধ্যে তুমি মন যদি একবার স্কুলে কতটা বন্ধুর কাছে, কতটা মার কাছে, কতটা বাবার কাছে, কতটা খেলার মাঠে, এইভাবে যদি রাখো, 100% মনকে ভাগ হয়ে গেছে। এই মনকে কোথায় নিয়ে আসতে হবে? 100% পড়ার টেবিলে। সে আনার উপায় কি? আনার উপায় হলো, মনকে সারাদিন ছেড়ে দেওয়া যাবে না। তার জন্য মনে কতগুলো শুদ্ধতা প্রয়োজন। আমাদের যারা মহান ছিলেন, মনীষী ছিলেন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, তারা সকলে আমরা জানি এই মনকে পবিত্র রাখার চেষ্টা করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই খুব ধ্যান করতেন। স্বামী বিবেকানন্দ তো করতেনই, তোমরা সবাই জানো। নেতাজি সুভাষচন্দ্র বসু খুব ছোটবেলা থেকে করতেন। তিনি যখন ইংল্যান্ডে যখন পড়ছেন, তখনও তিনি অর্ধেক রাত্রে ঘুম থেকে উঠে তারপর গিয়ে জব করছেন, ধ্যান করছেন। আবার রাত্রে পড়ার টেবিলে বসার আগেও তিনি স্নান টান করে এসে একটু জব করে, একটু ধ্যান করে নিচ্ছেন। আর তিনি এত পবিত্র ছিলেন, তার এত পার্সোনালিটি ছিল যে তার সামনে কেউ কোনোদিন ফসকা বিয়ে করতে পারত না। আমরা তোমরা কি সাধারণত কি হয়, 4-5 জন বন্ধু বান্ধব মিলতে হলো, তখন এটা বললো, এটা বললো, এই বলতে বলতে টাইম নষ্ট হয়ে যাচ্ছে, কোন দিকে সময় চলে যাচ্ছে আমরা জানি না। কিন্তু আমরা দেখি নেতাজি সুভাষচন্দ্র বসু ইংল্যান্ডে আছেন, পড়াশোনা করছেন, অন্যান্য বন্ধু বান্ধবরা সকলে আছেন, তার মধ্যে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময়ে একজন পাঞ্জাবি বন্ধু খুব ফসকামি করছে, তার মধ্যে এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে তাকে দেখার সাথে সাথে তিনি চুপ হয়ে গেলেন। অন্য যারা আছে সবাই চুপ হয়ে গেল, একদম। তার ছিল এই পার্সোনালিটি। বন্ধুকে দেখে বন্ধু চুপ হয়ে গেল, অন্যান্য বন্ধুরা সব চুপ হয়ে গেল। এই ছিল তার পার্সোনালিটি, এই ছিল তার সংযম। এই সংযমটুকু আমাদের প্রথম প্রয়োজন, মনের শুদ্ধতা। মনকে সারাদিন এদিক ওদিক ছেড়ে দেওয়া যাবে না, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, মনকে এবার পড়ার টেবিলে আনতে হবে। তোমরা যখন পড়ার টেবিলে যখন যাবে, তখন একটু দিনে সারাদিন তো ঘুরছো, তো ভালো করে হাত মুখ সবকিছু ধুয়ে, হাত পা মুখ সবকিছু ধুয়ে, তারপর যখন পড়ার টেবিলে বসবে 5 মিনিট একটু চোখ বন্ধ করে ধ্যান করার চেষ্টা করবে।
আমি ধ্যান করার কথা বলছি না, মানে একটু চোখ বন্ধ করে থাকার চেষ্টা করবে 5 মিনিট কি 10 মিনিট। তখন দেখবে খুব কম সময়ে অধিক জিনিস আয়ত্ত করে ফেলছো, বেশি সময় লাগবে না একটা পড়া মুখস্থ করতে। এই ছোটখাটো যে জিনিসগুলি আছে এগুলি যদি তোমরা যদি অনুসরণ করতে পারো তাহলে দেখবে তোমরা অনেক কম সময়ে অধিক পথ অতিক্রম করতে পারবে। তারপর আছে ইচ্ছা শক্তি। আমি এই কাজটি করবই, আমার দ্বারা সম্ভব, আমি পারি না এমন কোনো কাজ নেই। এই ইচ্ছা শক্তির প্রয়োগকে দুটি ভাগে বিভক্ত করা যায়, সৎ পথে অসৎ পথে। সৎ পথে ইচ্ছা শক্তিকে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের জীবনে উন্নত থেকে উন্নততর হব। আর যদি অসৎ পথে যদি আমরা যদি চালিত করি, ইচ্ছা শক্তি আমি একে মারবো, এখন আমার বন্ধু আমাকে কথা বললো কেন, গেটের বাইরে বের হলে মারবই, এই যদি অসৎ পথে যদি আমি যদি চালিত করি তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে। তাই আমাদের ইচ্ছা শক্তিকে সৎ পথে পরিচালিত করতে হবে। তারপরে একটু আগে বলা হচ্ছিল আমাদের বিভিন্ন কুসংস্কার। স্বামী বিবেকানন্দ বলছিলেন অতীতে ধর্মের মধ্যে কুসংস্কার ছিল, সেই কুসংস্কার আমাদের কি করত, আধ্যাত্মিকতার পথে নিয়ে যেত। আর বর্তমানে বিজ্ঞানের মধ্যে যে কুসংস্কার রয়েছে বা বর্তমানে যে বিজ্ঞান রয়েছে, এই বিজ্ঞান আমাদের অসৎ পথে চলে নিয়ে যাচ্ছে। অতীতের ধর্মের মধ্যে বা কুসংস্কারের মধ্যে যে আধ্যাত্মিকতা যুক্ত ছিল তা আমাদের ধর্মের পথে নিয়ে যায়, আর বর্তমানের বিজ্ঞান আমাদের অসৎ পথে নিয়ে যাচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি। আগে বলা হতো এই গাছের নিচে মানত করলে হয়তো দেখা যাবে যে এই গাছকে পুজো করলে তার অনেক ধান হবে, বৃষ্টি হবে। সবাই গ্রামে সবাই গিয়ে সেখানে পূজা দিতে শুরু করলো। এই যে একটা সেখানে পূজা দিলেই যে বৃষ্টি হয়ে যাবে এমন কোনো কথা নেই, আমিও বিশ্বাস করি না। কিন্তু এই যে একটা সংস্কারকে অবলম্বন করে এই যে একটা ধর্মকে নিয়ে আছে, এটা একটা ভালো জিনিস। এটা কি করছে, বারবার ধর্মের কথা ঈশ্বরের কথা মনে করছে, মানে আমাদের আধ্যাত্মিকতার পথে নিয়ে যাচ্ছে। আর বর্তমানে বিজ্ঞানের মধ্যে কিভাবে আমাদের ক্ষতি করছে, বিজ্ঞানের মধ্যে যে আছে কুসংস্কার আমাদের কিভাবে ক্ষতি করছে। আমরা সারাদিন বিজ্ঞানের যে সমস্ত উন্নতি আছে, প্রযুক্তির যে সমস্ত উন্নত যে সমস্ত প্রযুক্তিবিদ্যা আছে, তার সুফল থেকে কুফলটা আমরা বেশি ভোগ করছি। বিশেষ করে করোনা মহামারীর পরে তোমরা জানো সকলে সারাদিন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব এই সমস্ত নিয়ে বেশিরভাগ সময় কাটাও। আমেরিকানরা বলছে বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নাকি আজকাল এই সমস্ত সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে। কিছুদিন আগে একটা জার্নালে বের হয়েছে। কেন? তারা পরীক্ষা করে দেখেছে যারা দীর্ঘক্ষণ এই সমস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে থাকে তাদের মন বিক্ষিপ্ত হয়ে যায়, মন সংযত হয় না, পড়াশোনায় মন বসে না, মন চঞ্চল হয়ে যায়। তার জন্য তারা এই সমস্তগুলি ছেড়ে দিচ্ছে। ডাক্তাররা বারবার বলছে এগুলো নিয়ে বেশিক্ষণ থাকবে না। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছে বর্তমানে যে বিজ্ঞান, সেই বিজ্ঞান আমাদের অসৎ পথে নিয়ে যাচ্ছে অনেক সময়। এর থেকে অতীতের কুসংস্কার আমাদের অনেকটা ভালো ছিল। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছে আমরা এখন বাস্তবে বিশেষ করে করোনার পর এই ফল খুব হাতে হাতে পাচ্ছি আমরা সকলে। তারপরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা এখানে যারা আছো তোমরা সবসময় ভাববে আমরা তো এত লেখাপড়া করছি, এত লেখাপড়া করার পর আমরা চাকরি পাবো তো? এই যে চাকরি পাবো তো, এই জিনিসটা আজকে সকলের প্রশ্ন। স্বামী বিবেকানন্দ বলছেন তোমরা যে লেখাপড়া করছো, লেখাপড়ার উদ্দেশ্য কি? নিজের পায়ে দাঁড়ানো, কর্মসংস্থানের পথ, নিজের পথ নিজে বেছে নেওয়া। যে শিক্ষা আমাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না সেই শিক্ষা শিক্ষা নয়। আমরা এখন যা পড়ছি নিজের পায়ে আমাকে দাঁড়াতে সাহায্য করবে। চাকরির জন্য অফিসে অফিসে ঘুরঘুর করতে হবে না,
নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো। এখন যে শিক্ষা লাভ করছি এই চিন্তা ভাবনা চাই। কারিগরি বিদ্যা শিখা চাই। কারিগরি বিদ্যা মানে কয়েকটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অর্জন নয়। স্বামী বিবেকানন্দের বিভিন্ন রচনাগুলি তোমরা যদি পড়ে থাকো তাহলে দেখবে তার রচনাতে বেশিরভাগ জায়গায় আছে তিনি ভারতবর্ষে বিজ্ঞান কিভাবে উন্নত হবে তার জন্য তিনি কিভাবে চেষ্টা করেছেন। তিনি ভগিনী নিবেদিতা আচার্য জগদীশচন্দ্র বসুর যে সমস্ত বইগুলি লিখেছেন তার সব পাণ্ডুলিপি ভগিনী নিবেদিতা তৈরি করে দিয়েছেন। আমরা জানি একটা সময় আচার্য জগদীশচন্দ্র বসু লেখাপড়া করতে পারছিলেন না, উচ্চতর ডিগ্রি লাভ করতে পারছিলেন না, গবেষণা করতে পারছিলেন না। তখন ভগিনী নিবেদিতা আমেরিকার এক মহিলাকে বলে তার অর্থের সংস্থান করে দিলেন। এই যে ভগিনী নিবেদিতা এই কাজটি কেন করলেন? কারণ ভগিনী নিবেদিতা স্বামীজির কাছ থেকে শিখেছিলেন ভারতের উন্নতির জন্য বিজ্ঞানকে আয়ত্ত করতে হবে। স্বামী বিবেকানন্দ কিন্তু বিজ্ঞানের বিরোধিতা কোনোদিন করেননি। তিনি চেয়েছিলেন বিদেশের প্রযুক্তিবিদ্যা ভারতে আনবেন আর ভারতের অধ্যাত্মবিদ্যা বিদেশকে দেবেন, পাশ্চাত্যকে দেবেন। আদান প্রদানের মাধ্যমে এই দেশের উন্নতি তিনি চেয়েছিলেন, ভিক্ষা বৃত্তির মাধ্যমে নয়। শুধু তাদের থেকে আনবো আর আমরা কিছু দেব না তা নয়, আদান প্রদানের মাধ্যমে আমাদের দেশের উন্নতি লাভ করতে তিনি চেয়েছিলেন। আমরা জানি জামশেদজি টাটাকে স্বামী বিবেকানন্দ কতটা শিল্প স্থাপনে অনুপ্রাণিত করেছিলেন। বিভিন্ন সময় আমরা পরে পরে দেখি এই যে বর্তমান ভারতের যে শিল্পের রূপরেখা অনুপ্রেরণা দাতা রামকৃষ্ণ মঠ এবং স্বামী বিবেকানন্দ তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমরা যারা একটু স্বামী বিবেকানন্দকে, আমি শুধু জাস্ট তোমাদের লাইনগুলো বলে দিচ্ছি, তোমরা তারপরে নিজে পড়ে দেখবে। আমরা যে সমস্ত কথাগুলি বলছি তার সত্যতা যাচাই করে দেখবে। ভারতের যে কৃষিবিদ্যার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন তোমরা উন্নত কয়েকটা সার্টিফিকেট নিয়ে গ্রাম থেকে শহরে চলে যাচ্ছ, শহরে গিয়ে সেখানে অনেকে হয়তো চাকরি পাচ্ছ বা কিছু পাচ্ছ না, চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ। তিনি বলছেন না, সেই সার্টিফিকেটগুলো অর্জন করে শহর থেকে গ্রামে ফিরে আসতে হবে। গ্রামে ফিরে এসে গ্রামের কিভাবে আরো উন্নতি করতে হয় তার চেষ্টা করতে হবে। কিভাবে? যাদের হয়তো ছোট একটা ব্যবসা আছে, বাবার ছোট একটা দোকান আছে, সেই দোকানকে আরো উন্নত কিভাবে করা যায় তার চেষ্টা করতে হবে। এই যে শহরে গিয়ে যে তোমরা যে ভালো বুদ্ধি শিখে এলে, কেউ একটা MBA করে এলে, তারপরে সেটা গ্রামে এসে নিজের বাড়িতে এসে প্রয়োগ করে তোমরা আরো কিভাবে অধিক পয়সা অর্জন করতে হয় তার চেষ্টা করবে। সেখান থেকে হয়তো MSc করে এলে, MSc করে এসে কিভাবে গ্রামে এসে তার সেই প্রতিফলন করে প্রয়োগ করে কিভাবে নিজের গ্রামের নিজের জমি, হয়তো নিজের ছোট একটা জমি আছে, সেই জমিতে আরো অধিক ফসল অর্জন করা যায়, অধিক ফসল ফলানো যায় তার চেষ্টা করবে। যে ফসল উৎপন্ন হবে সে ফসলকে দীর্ঘদিন কিভাবে সঞ্চয় করে রাখবে, সঞ্চয় করে উপযুক্ত পয়সা পাবে তার চেষ্টা করতে হবে। এই সমস্ত কারিগরি বিদ্যা মানে শুধু বি বা বিটেক এই সমস্ত কিছু করে এসে চাকরি দাও বলে বেকার হয়ে গেলাম আর মা বাবার পয়সা ধ্বংস করলাম তা নয়। তা নিজে প্রয়োগ করতে হবে, শিখে এসে নিজে প্রয়োগ করে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। এই হচ্ছে শিক্ষা। তোমরা যা শিক্ষা করছো, যে সমস্ত পড়ালেখা করছো, মাথায় রাখতে হবে আমি এখন যে লেখাপড়া করছি নিজের পায়ে নিজে আমি যেন ভবিষ্যতে দাঁড়াতে পারি। আমি আর একটি ছোট্ট একটি কথা বলি। তোমরা যখন জীবনে কোনো সমস্যার সম্মুখীন হবে, হয়তো এখন ছোট আছো, মা বাবার ঘরে আছো, খুব আনন্দে আছো, শুধু একটা কথা মনে রাখবে, যখন জীবনে এমন সমস্যার সম্মুখীন হবে, যখন কোনো মাস্টার ডিগ্রি করলে বা ভালো কিছু পাশ করলে বা কারো সংসার জীবনে প্রবেশ করলে, যখন নানা ধরনের সমস্যায় আসবে জীবনে, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক যে কোনো ধরনের সমস্যার যখন সম্মুখীন হবে, তখন স্বামী বিবেকানন্দের বাণীয় রচনা, বিশেষত ভারতে বিবেকানন্দ এবং পত্রাবলী, এই দুটি বই পড়ে দেখবে, তোমাদের জীবনের 70% সমস্যা সেখানে সমাধান হয়ে যাবে।
দেখবে শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতটা একটু পড়ার জন্য চেষ্টা করো, মনে যদি কোনো অশান্তি পাও দেখবেন সেই জায়গায় কথামৃতটা পড়লে দেখবে যে মনে অনেকটা সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। আর যদি হয়তো কর্মসংস্থানের মতো এই সমস্ত বিভিন্ন দুঃখ জ্বালায় যখন ভোগ করবে, তখন দেখবে স্বামীজির রচনাবলী, ভারতে বিবেকানন্দ বা চিন্তানায়ক বিবেকানন্দ, এই সমস্ত বইগুলো যদি পড়ো তাহলে দেখবে সেখানে তোমরা রাস্তা, নানা ধরনের রাস্তা খুঁজে পাবে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে হরিপদ মিত্র বলেছিলেন, স্বামী বিবেকানন্দ শুধু পুঁথিগত বিদ্যা ছিল না, কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স, যে কোনো বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল। তিনি যখন যে বিষয় ধরতেন সেই বিষয়ে অগাধ জ্ঞান লাভ করেছিলেন। তাই তো আজকে সারা বিশ্বের মানুষ স্বামীজিকে জানার চেষ্টা করছে, তার পথে চলার চেষ্টা করছে। আমাকে এখানকার জনৈক শ্রদ্ধেয় ব্যক্তি বলছিলেন মেদিনীপুরের, তিনি বলছিলেন মেদিনীপুরের এত উন্নত কেন আপনি জানেন মহারাজ? বলছি কেন? বলছে এখানে প্রায় প্রতিটা স্কুলে যখন যাবেন দেখবেন সেখানে ঠাকুর স্বামীজির ভাব কোথায় না কোথায় রয়েছে। তার জন্য এখানকার ছেলেরা খুব ভালো ফল করে, কারণ এখানকার স্কুলগুলিতে স্বামীজির ভাব প্রয়োগ করেছে, স্বামীজির ভাব প্রবেশ করেছে। এই জন্যই তোমরা এতক্ষণ চুপচাপ করে শুনতে পাচ্ছ, সব শুনছে। এই গরমের মধ্যে কেউ এত চুপ করে থাকতে পারে না। একমাত্র স্বামীজি তোমাদের মধ্যে সেই শক্তি দিয়েছে। তোমরা জানো, আমি এখানে যখন ঢুকছিলাম তখনই আমাকে প্রণাম করার জন্য সব বাচ্চারা ছুটে আসছে। তখন স্যার প্রথম কয়েকজনকে অ্যালাউ করলেন, তারপর দেখছে ক্লাস থেকে সব বেরিয়ে আসছে। আরে সর্বনাশ, এখন এখানে যদি এত স্টুডেন্টের প্রণাম নিতে যায় তাহলে বিরাট হয়ে গেল। এই যে স্বামীজির ভাব আমাদের গ্রামে গ্রামে ঘরে ঘরে প্রবেশ করেছে ভারতবর্ষে। যতদিন স্বামীজির ভাব আরো বেশি প্রয়োগ করতে পারবো আমাদের নিজের জীবনে, আমরা সব সমস্যার রাস্তা আমরা পেয়ে যাব। তার জন্য আমাদের এই সমস্ত ছোট ছোট সেমিনারের আয়োজন করা হয়। যাই হোক, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ। দ্বিতীয় নন্দিনী মিত্রে। নন্দিনী মাস্টার একটু বলো তোমার ফটো। এদিকে তাকাও। দ্বিতীয় অনুসভা পাত্র শিখছে। আবৃত্তি বিভাগে প্রথম হয়েছে সব। গার্ড হয়ে গেছে স্যার, একটুখানি